हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। फ्रेंड्स, आज আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 3 নিয়ে আসছি, সি স্টুপস টু কনকার, এটার পার্ট 2। তো ফার্স্ট পার্টটাতে আমরা যে ব্যাকগ্রাউন্ড নলেজ যা যা প্রয়োজন আমাদের সি স্টুপস টু কনকার থেকে, এগুলো আমি তোমাদের একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তো যারা দেখোনি এখনও ভিডিওটা, অবশ্যই দেখে নেবে পার্ট 1 সি স্টুপস টু কনকারের। তো আর আজকে আমরা পড়ব, ড্রামার ভিতরে চলে যাব আমরা। শুরুতেই রয়েছে একটা ডেডিকেশান, সেটা পড়ে নেব, এবং প্রোলগ যেটা রয়েছে সেটাও আমরা আজকেই পড়ে নেব। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আমাদের পার্ট 2 টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 3। ডিয়ার ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে যদি জনরা থেকে প্রশ্ন হয় যেটা কী ধরনের ড্রামা, তো তাহলে অ্যান্সার হবে অ্যান্টি সেন্টিমেন্টাল। ঠিক আছে, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, এটা একটা কমেডি। অ্যান্টি সেন্টিমেন্টাল, এটার কি অর্থ, এটা আগের ক্লাসে তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। সেই সময় যেটা সবথেকে মেজর যে জনরাটা ছিল ড্রামার সেই সময়, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি। যে জনরাটা আবার এসেছিল কার এগেনস্টে, তার আগে যেটা চলছিল থিয়েটারে যে টাইপের কমেডি, সেটা হচ্ছে রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স, যেটাকে আমরা বলেছিলাম। সেই কমেডি অফ ম্যানার্সের এগেনস্টে এসেছিল সেন্টিমেন্টাল কমেডি। আবার এই সেন্টিমেন্টাল কমেডির বিরোধিতা করে এসেছিল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, এই গোল্ডস্মিথ যিনি, এবং তার সাথে সাথে আমি তোমাদের আরও নাম বলেছিলাম সেই সময়কার যারা ছিলেন। তো এই সেন্টিমেন্টাল যে কমেডি এসেছিল তার প্রতিবাদ স্বরূপ গোল্ডস্মিথের সি স্টুপস টু কনকার, এটা একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এর মাধ্যমে অরিজিনাল যে কমেডি অফ ম্যানার বা রেস্টোরেশন কমেডি স্পিরিটটা ছিল সেটাকে আবার জাগানোর চেষ্টা চলছিল। তো এটাকে এই কারণে আমরা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিও বলতে পারি, যেহেতু এটা রেস্টোরেশন কমেডিকেই রেস্টোর করেছিল, সেই জন্য এটাকে আমরা রেস্টোরেশন কমেডিও বলতে পারি। রেস্টোরেশন কমেডি একটা টাইপের, বা কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স। এবার তোমাদের যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম আমি কমেডি অফ ম্যানার্সের, সেখানে যে ভালগারিটি এবং লাইসেন্সিয়াসনেস ইউজ করা হতো সেইটা এখান থেকে বাদ দিয়ে রেস্টোর করা হয়েছে এই কমেডি অফ ম্যানার্সকে। তাহলে ভালগারিটিটা নেই, যে ভালগারিটি ইউজ হতো সেই সময়ে কমেডি অফ ম্যানার্সে, সেটাকে বাদ দিয়ে কমেডি অফ ম্যানার্সই বলা যায় এই সি স্টুপস টু কনকারকে। কিন্তু এটা হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, এটা একটা টার্ম মনে রাখবে। সেকেন্ড হচ্ছে এটা জর্জিয়ান কমেডি, এটা একটা জর্জিয়ান কমেডি। জর্জিয়ান কমেডি কেন? কারণ সেই সময় ইংল্যান্ডে যিনি শাসক ছিলেন তিনি হচ্ছেন কিং জর্জ দ্য থার্ড, ইনি রাজত্ব করছিলেন, সেই কারণে এটাকে জর্জিয়ান কমেডিও বলা হয়। তাহলে এই দুটো টার্ম তোমরা মনে রাখবে, একটা হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বলা হয়, আর একটা জর্জিয়ান কমেডি বলা হয়। সাথে সাথে এটা কমেডি অফ ম্যানার্সকেই রেস্টোর করেছিল, সেই জন্য এটা কমেডি অফ ম্যানার্সও এক ধরনের, কিন্তু সেখানে ভালগারিটিটাকে বাদ দিয়ে, অর্থাৎ কমেডি অফ ম্যানার্স উইথআউট ভালগারিটি। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করে দেবো। শুরু করবো আমরা ডেডিকেশান দিয়ে। তো যে কোনো একটা টেক্সট বুক তোমরা হাতে নিয়ে নাও, যে কোনো টেক্সট বুক যেখানে টেক্সটটা রয়েছে তার শুরুতেই তোমরা দেখতে পাবে যে এটা শুরুই হচ্ছে একটা ডেডিকেশান দিয়ে, সি স্টুপস টু কনকার অর দ্য মিস্টেকস অফ এ নাইট। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে কমেডিটা, এর আরও দুটো নাম আছে, সেটা আগের ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছি। সাথে সাথে এর একটা সাবটাইটেলও আছে, যেটা হচ্ছে দ্য মিস্টেকস অফ এ নাইট। দ্য মিস্টেকস অফ দ্য নাইট নয়, দ্য মিস্টেকস অফ এ নাইট। এবার দেখো শুরু হচ্ছে অলিভার গোল্ডস্মিথ এই ড্রামাটাই, কমেডিটা কাকে ডেডিকেট করছেন। তাহলে প্রথমেই দেখো লেখা আছে টু স্যামুয়েল জনসন LLD। তাহলে মিস্টার স্যামুয়েল জনসনকে ডেডিকেট করছেন উনি এই কমেডিটা। এই যে LLD লেখা আছে, এটা কি? এটার ফুল ফর্ম মনে রাখবে, ডক্টর অফ ল। তো এটার ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ লজ, ঠিক আছে, বা ডক্টর অফ ল, LLD ফুল ফর্ম। এবার দেখো কি আছে এখানে, ডিয়ার স্যার, by inscribing this slight performance to you
ইনস্ক্রাইবিং করছেন মানে উনি ডেডিকেট করছেন, অর্থাৎ বাই ডেডিকেটিং দিস স্লাইট পারফরমেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। স্বয়ং অলিভার গোল্ডস্মিথ, যিনি প্লে রাইট, এই কমেডির রাইটার, তিনি সি স্টুপস টু কনকারকে কী বলেছেন? স্লাইট পারফরমেন্স বলেছেন। তো এটা তোমরা নোট করো, স্লাইট পারফরমেন্স, স্লাইট পারফরমেন্স এর অর্থ কি? স্লাইট পারফরমেন্স মানে কি? স্লাইট পারফরমেন্স মানে হচ্ছে এটা দিস নট টু বি টেকেন ভেরি সিরিয়াসলি, এটা আমরা বলতে পারি যে এটা এমনই একটা কমেডি, এটাকে খুব একটা সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা কোনো গ্রেভ বা কোনো ম্যাজেস্টিক প্লট বা ক্যারেক্টারাইজেশন এরকম কিছু দেখতে পাবো না। এটা শুধুমাত্র একটা রাতের জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, ফর এ নাইটস প্লেজার, উনি আরেক জায়গায় বলেছেন যে একটা রাতে আনন্দ দেওয়ার জন্য এটাকে তৈরি করা হয়েছে কমেডি অফ ম্যানার্সকে। কমেডির যে মূল স্পিরিট, মানুষকে হাসানো, হ্যাপি এন্ডিং, এই সবের কারণেই এই সব কিছু এর মধ্যে আমরা ভরে ভরে পাবো। লাফটার প্রচুর পরিমাণে আমরা দেখতে পাবো এখানে। তো হিউমারাস সিচুয়েশান, তোমার উইটি কমেন্টস, এগুলো সব কিছু আমরা পাবো। ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, সব কিছু দেখতে পাবো আমরা এখানে। তো চলো আরও পড়া যাক। আই ডু নট মিন সো মাচ টু কমপ্লিমেন্ট ইউ অ্যাজ মাই সেলফ। এটার মানে কি? কমপ্লিমেন্ট হচ্ছে এখানে প্রেজ করা, প্রশংসা করা। মানে উনি বলতে চাইছেন যে এই যে আমি আপনাকে ডেডিকেট করছি এই কমেডিটাতে, এই ডেডিকেশানের ফলে আপনার সম্মান বৃদ্ধি হচ্ছে এমন কিছু নয়, এমন নয় ব্যাপারটা, উল্টে আমার সম্মানই বৃদ্ধি হচ্ছে, কারণ অলরেডি আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সমাজে। এই স্যামুয়েল জনসনের পরিচয় আমি তোমাদের দিয়েছিলাম। এনার বন্ধু ছিলেন, একই ক্লাবের মেম্বার ছিলেন, এবং স্যামুয়েল জনসন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিকশনারি লিখেছিলেন, ডিকশনারি অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এর কথাও বলেছিলাম আমি আগের ক্লাসে তোমাদের। তো অলরেডি ইনি একজন এস্টাবলিশড পার্সোনালিটি, স্যার স্যামুয়েল জনসন। তাই উনি বলছেন যে আপনাকে তো সবাই চেনে, আপনি প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, তাই এটার ডেডিকেশনের মাধ্যমে আপনার সম্মান বৃদ্ধি হচ্ছে এরকম না, এটা আমি নিজের সম্মানই বৃদ্ধি করছি যে আপনাকে আমি ডেডিকেট করতে পারছি এটা। নেক্সট লাইনটা দেখো, ইট মে ডু মি সাম অনার টু ইনফর্ম দ্য পাবলিক দ্যাট আই হ্যাভ লিভড মেনি ইয়ার্স ইন ইন্টিমেসি উইথ ইউ। এটা আমি আগেই বলেছি যে এরা দুজনাই বন্ধু, অনেক আগে থেকেই পরিচিত, একই ক্লাবের মেম্বার ছিলেন। তাহলে এদের মধ্যে একটা ইন্টিমেসি রয়েছে, সেটা পাবলিককে জানাচ্ছেন তারা এর মাধ্যমে। ইট মে সার্ভ দ্য ইন্টারেস্টস অফ ম্যানকাইন্ড অলসো টু ইনফর্ম দেম that the greatest wit may be found in a character without impairing the most unaffected piety. এটার কি মানে? তো এই সেন্টেন্সটা দেখো, একটু তোমাদের ঘোলাটে লাগবে, একটু কমপ্লিকেটেড লাগবে, এটার মিনিংটা কি। তো এটার অ্যাকচুয়াল মিনিং বুঝতে গেলে তোমাদের ওই পিউরিটান্সদের ব্যাপারটা জানতে হবে। যে আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম না যে পিউরিটান্স একটা গ্রুপ ছিল, যারা সেই সময় চার্লস দ্য ফার্স্টকে বিহেড করা হয়েছিল, সেই সময় তারা রাজত্ব করছিলেন। পিউরিটানরা গভর্নমেন্ট তোমার অধিকার করে নিয়েছিল, তারাই চালাচ্ছিল। তো এই যে গ্রুপটা পিউরিটানস, এদের একটা বিলিফ ছিল। এদের বিলিফটা কি? যে এটা একটা রিলিজিয়াস গ্রুপ, কিন্তু তো এদের বিলিফ ছিল যে একটা মানুষের মধ্যে, সেম ক্যারেক্টারের মধ্যে উইট এবং পায়াসনেস, অর্থাৎ উইট মানে বুদ্ধিমত্তা এবং ধর্মীয় পবিত্রতা, এই দুটো চরম মাত্রায় একসাথে কখনো থাকতে পারে না, এরকম বিষয়টা অনেকটা। মানে পায়াস হতে গেলে অত্যন্ত সিম্পল হতে হবে, উইটি না, এইটা একটা বিশ্বাস এদের মধ্যে ছিল। এর বিরোধিতা আছে এই লাইনটাতে। এখানে ইনি বলতে চাইছেন যে আপনি এমন একজন ব্যক্তি, আপনার ক্যারেক্টারের মধ্যে দুটো জিনিসই একদম পূর্ণ মাত্রায় পাওয়া যায়, যতটা উইট পাওয়া যায় দেখতে, ততটাই পায়াসনেস পাওয়া যায়। তাহলে আপনি একজন সিনসিয়ার খ্রিশ্চিয়ান, সিনসিয়ার একজন পায়াস একজন খ্রিশ্চিয়ান, আবার আপনার মধ্যে তুমুলভাবে আমরা উইটকেও দেখতে পাই। এটাই এখানে বলা আছে, দ্য গ্রেটেস্ট উইট মে বি ফাউন্ড ইন ক্যারেক্টার উইথাউট ইম্পেয়ারিং দ্য মোস্ট আনঅ্যাফেক্টেড পায়েটি। পায়েটি মানে হচ্ছে পায়াসনেস, পবিত্রতা। তাহলে পবিত্রতাও রয়েছে আপনার মধ্যে, সিনসিয়ার পায়াসনেস রয়েছে, তার সাথে সাথে উইটও রয়েছে আপনার ক্যারেক্টারের মধ্যে। নেক্সট দেখো পরের প্যারাতে কি বলছে, আই হ্যাভ পার্টিকুলারলি রিজন টু থ্যাংক ইউ ফর ইউর পার্শিয়ালিটি টু দিস পারফরমেন্স। আচ্ছা, এখানে কেন পার্শিয়ালিটি টু দিস পারফরমেন্স বলা হয়েছে? এর কাহিনিটাও আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে উনি প্রথম যে ড্রামাটা স্টেজ করেছিলেন, মানে গোল্ডস্মিথের ফার্স্ট যে ড্রামা দ্য গুড নেচার্ড ম্যান, এটা যেহেতু খুব একটা ফেমাস হয়নি সেই সময়, এটা ভালো রেসপন্স পায়নি, সেই জন্য যখন ওনার সেকেন্ড ড্রামা সি স্টুপ টু কনকার, এটা স্টেজ করার জন্য তার যে ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল সেগুলো যখন তিনি নিয়ে গিয়েছিলেন কভেন্ট গার্ডেন থিয়েটারের যিনি ম্যানেজার জর্জ কোলম্যানের কাছে, সে সেটা ফিরিয়ে দেয়। সে সেটা আশাবাদী ছিল না এতটা যে এটা সাকসেস পাবে, কারণ একই এটা অ্যান্টি সেন্টিমেন্টাল। আর সেই সময়
অডিয়েন্সরা কোন ধরনের ড্রামা দেখতে অভ্যস্ত ছিল? সেন্টিমেন্টাল কমেডি দেখতে। সেই জন্য হঠাৎ করে এই যে একটা জনরার মধ্যে একটা পরিবর্তন, একটা সম্পূর্ণ ইউটার্ন, এটা কি ভালোভাবে নেবে অডিয়েন্সরা, এই বিষয়ে নিশ্চিত ছিলেন না কোলম্যান। সেই জন্য উনি এটা স্টেজ করাতে চাননি, উনি রিস্ক নিতে চাননি। সেই কারণে কার কাছে নিয়ে যাওয়া হয়েছিল? আর একটা যে থিয়েটার ছিল সেই সময় বলেছিলাম, দ্য ড্রুরি লেন থিয়েটার। সেই ড্রুরি লেন থিয়েটারের যিনি ম্যানেজার ছিলেন ডেভিড গ্যারিক, তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই সময় স্যামুয়েল জনসন ইন্টারভেন করেছিলেন। তিনি সেই ম্যানুস্ক্রিপ্টগুলো নিয়ে আবার তিনি কার কাছে যান? কোলম্যানের কাছে। কোলম্যান তখন একটা বিষয় চিন্তা করেন যে যদি ডেভিড গ্যারিক এটা পাবলিশ করে দেয়, বা বারবার পাবলিশ কেন বলছি, ডেভিড গ্যারিক যদি এটাকে স্টেজ করে দেয় ড্রামাটার, যদি এটা সফল হয়ে যায়, এই ভয়টা কিন্তু উনি পাচ্ছিলেন কোলম্যান। সেই জন্য উনি কী করেছিলেন? একটা রিস্ক নিয়ে নেওয়া যাক দিয়ে উনি রাজি হয়ে গিয়েছিলেন এটাকে স্টেজ করানোর জন্য। তো এর পিছনে এই ড্রামাটা সি স্টুপস টু কনকার, এটাকে স্টেজে আনার জন্য সবথেকে বেশি ফেভার দেখিয়েছিলেন কিন্তু এই স্যামুয়েল জনসন। সেই জন্যই বলছে আপনার এই যে পার্সিয়ালিটি আমার এই ড্রামাটার প্রতি, এটার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে, যে আপনার জন্যই এটা সম্ভব হয়েছে, এটা মানুষের মধ্যে এসেছে, মানুষ জানতে পেরেছে এটার কথা। তারপর দেখো কি বলছে, দ্য আন্ডারটেকিং এ কমেডি not merely sentimental was very dangerous, and Mr. Coleman, who saw this piece in its various stages, always thought it so. এটাই আমি বললাম যে এই রকম পরিস্থিতিতে, এই কন্টেম্পোরারি পিরিয়ডে অডিয়েন্স কীভাবে এই একটা কমেডি যেটা সেন্টিমেন্টাল নয়, এরকম একটা কমেডিকে কি তারা অ্যাকসেপ্ট করতে পারবে? এটা একটা ডেঞ্জারাস কিন্তু একটা পদক্ষেপ। তো এই সাহসী পদক্ষেপ নেয়ার জন্য প্রথমে কিন্তু ভয় পেয়েছিলেন এই কোলম্যান, কিন্তু আপনার জন্য শুধুমাত্র এটা সম্ভব হয়েছে, এটা লাইমলাইটে আসতে পেরেছে। তো এইটাই বলছে এই জায়গাটাতে। নেক্সট পরের অংশটা দেখো কী লেখা আছে, হাউ এভার আই ভেঞ্চার টু ট্রাস্ট ইট টু দ্য পাবলিক। তাহলে এখানে অলিভার গোল্ডস্মিথ পুরো ব্যাপারটাই ছেড়ে দিচ্ছেন অডিয়েন্সের হাতে, যে অডিয়েন্সই বিচার করবে যে এটা কতটা সফল। অ্যান্ড থট ইট ওয়াজ নেসেসারিলি ডিলেড টিল ডেট ইন দ্য সিজন। আচ্ছা, এইখানে মনে রাখবে এই যে ড্রামার একটা সিজন ছিল সেই সময়কার, সবথেকে বেশি ড্রামা যেগুলো স্টেজ হতো মে মাস পর্যন্ত, মের 31 তারিখ পর্যন্ত, এটা একটা টাইম পিরিয়ড ছিল, এটাকে সিজন বলা হতো। যেমন আমাদের এখানেও বিভিন্ন যেখানে এখন যাত্রাপালা হয়, তারও দেখবে একটা সিজন আছে যে বিশেষ করে শীতকালের টাইমটাতে হয় যাত্রাপালা। তো এই যে সিজনটা ছিল মে মাসের 31 তারিখে, তাহলে সিজন শেষ হয়ে যাচ্ছে। আর এই ড্রামাটা স্টেজ হয়েছিল কবে? আমি আগের ক্লাসে তোমাদের লিখেছিলাম 15ই মার্চ 1773, 15ই মার্চ। তাহলে 15ই মার্চ থেকে 31শে মে, এইটুকু সময়ের মধ্যেই এই ড্রামাটাকে তাহলে স্টেজ করতে হবে, এবং একাধিকবার স্টেজ করতে হবে অনেকগুলো। আর তো এটাকে স্টেজ করার জন্য আর খুব একটা বেশি অকেশান পাওয়া যাবে না, এই বিষয়টার জন্যই বলছে যে এটাকে লেটেই এটাকে কি করা হয়েছে? স্টেজ করা হয়েছে। তো দেখো, আই ভেঞ্চার টু ট্রাস্ট ইট টু দ্য পাবলিক অ্যান্ড থট ইট ওয়াজ নেসেসারিলি ডিলেড টিল লেট ইন দ্য সিজন। যদিও এটাকে লেটেই এটা স্টেজ হয়েছিল, কিন্তু এটা অত্যন্ত সাকসেস পেয়েছিল, খুব বেশি মাত্রায় এটা সাকসেস পেয়েছিল, এবং সেই সময়কার যিনি কিং ছিলেন তার সামনেও দুবার এটাকে পারফর্ম করা হয়েছিল, এটা এতটাই সাকসেস পেয়েছিল। তারপর কি দেখো, আই হ্যাভ এভরি রিজন টু বি গ্রেটফুল। ঠিক আছে, এটা উনি তাহলে ওনার যে কৃতজ্ঞতা সেটা জানাচ্ছেন স্যামুয়েল জনসনকে। নেক্সট দেখো, আই অ্যাম ডিয়ার স্যার ইউর মোস্ট সিনসিয়ার ফ্রেন্ড অ্যান্ড অ্যাডমায়ারার। তো এইভাবে তিনি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলেন। অলিভার গোল্ডস্মিথ নিচে আছে। তো এই হচ্ছে আমাদের ডেডিকেশান। তো এখান থেকে পরীক্ষার জন্য তোমাদের কি মনে রাখতে হবে? প্রথম হচ্ছে এই ড্রামাটা উনি কাকে ডেডিকেট করেছেন? স্যামুয়েল জনসনকে, যিনি ওনার বন্ধু ছিলেন। স্যামুয়েল জনসনকে উনি ডেডিকেট করেছেন কারণ উনি ফেভার দেখিয়েছিলেন, উনি এটা স্টেজ করতে সাহায্য করেছিলেন। সেকেন্ড হচ্ছে তোমাদের এখানে মনে রাখতে হবে অলিভার গোল্ডস্মিথ অথর যিনি, তিনি স্বয়ং এই ড্রামাটা সম্পর্কে কি বলেছেন? এটাকে একটা স্লাইট পারফরমেন্স বলেছেন, অর্থাৎ এ কমেডি দ্যাট ইজ নট টু বি টেকেন সো সিরিয়াসলি। তাহলে উনি স্বয়ং এটাকে স্লাইট পারফরমেন্স বলেছেন। আর স্যামুয়েল জনসন সম্পর্কে উনি বলেছেন যে ইনি এমন একজন ব্যক্তি যার ক্যারেক্টারের মধ্যে আমরা উইট এবং পায়াসনেস বা পায়েটি দুটিকেই পূর্ণ মাত্রায় দেখতে পাই। বেশ, এখান থেকে আর কিছু জানার দরকার নেই। এই মিস্টার কোলম্যান, এই নামটাও মনে রাখবেন, যেটা বলেছিলাম জর্জ কোলম্যান, ইনি হচ্ছেন তোমার কভেন্ট গার্ডেন থিয়েটারের ম্যানেজার। এবার আমরা চলে আসি প্রোলগ। প্রোলগ কী জিনিস? প্রোলগ তোমাদের আগের দিন আমি বুঝিয়েছি যে রোমান যারা ড্রামাটিস্ট ছিলেন তারা প্রথম এটাকে স্টার্ট করেছিলেন যে যখন একটা ড্রামা শুরু হতো বা একটা কমেডি শুরু হতো, সেটা শুরু হবার আগে একজন স্টেজে আসতেন এবং স্টেজে
অডিয়েন্সের উদ্দেশ্যে তিনি একটা স্পিচ দিতেন, যে স্পিচের মাধ্যমে এর প্রস্তাবনাটা উত্থাপন করা হতো যে এই ড্রামাটা কী সম্পর্কে বা কোন প্রেক্ষাপটে এটা তৈরি করা হয়েছে বা অডিয়েন্স কী দেখতে চলেছে কিছুক্ষণের মধ্যে, সেটা জানানো হতো এই প্রোলগের মধ্যে। তো এই প্রোলগটার রাইটারকে দেখো লেখা আছে বাই ডেভিড গ্যারিক। এই ডেভিড গ্যারিক ইনি হচ্ছেন ড্রুরি লেন থিয়েটারের ম্যানেজার, স্যার ডেভিড গ্যারিক, ইনি লিখেছেন এটা। এবার এটার স্পিকারকে, মানে স্টেজে দাঁড়িয়ে এটাকে কে পড়ছেন বা কে বলছেন এটাকে, তিনি হচ্ছেন মিস্টার উডওয়ার্ড। এন্টার মিস্টার উডওয়ার্ড ড্রেসড ইন ব্ল্যাক অ্যান্ড হোল্ডিং এ হ্যান্ডকারচিপ টু হিজ আইস। দেখো মিস্টার উডওয়ার্ডকে, ইনি হচ্ছেন ওই কভেন্ট গার্ডেন থিয়েটারেরই একজন অ্যাক্টার যিনি কমিক ক্যারেক্টারে অভিনয় করতেন। প্রথমে তাকে এই তোমার টনি লাম্পকিন যে ক্যারেক্টারটা, এটা করার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি এটা ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনিও সাহস পাননি যে এই টাইমে এরকম একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিকে অডিয়েন্স যে ভালো চোখে দেখবে এটা তিনি ভাবতে পারেননি, সেই জন্য তিনি এটাকে কিন্তু রিজেক্ট করে দিয়েছিলেন। দুজন রিজেক্ট করেছিলেন, দুজন একটা, তার মধ্যে একজন হচ্ছেন এই মিস্টার উডওয়ার্ড। তো এবার যখন এটা পারফর্ম হচ্ছে সেই সময় উডওয়ার্ড কিন্তু এই প্রোলগটাকে বলার জন্য উনি রাজি হয়ে গিয়েছিলেন, উনি যদিও ক্যারেক্টারটা কিন্তু করেননি টনি লাম্পকিনের। তো যাই হোক, উনি তাহলে উডওয়ার্ড প্রবেশ করছে, কিভাবে প্রবেশ করছে, ড্রেসড ইন ব্ল্যাক, তাহলে তার যে পোশাকটা সেটা সম্পূর্ণ কালো রঙের, এবং তার হাতে একটা কি রয়েছে, একটা রুমাল রয়েছে যেটা সে চোখের কাছে ধরে আছে, চোখ মুছছে, অর্থাৎ সে যেন কাঁদছে, এরকম একটা ভঙ্গিমা নিয়ে তিনি প্রবেশ করছেন। এবার কেন কাঁদছেন তিনি দেখবো আমরা, দেখো চলো শুরু করা যাক পড়তে। এক্সকিউজ মি স্যারস, কাদের স্যারস বলছে, অডিয়েন্সকে বলছে। আই প্রে আই কান্ট ইয়েট স্পিক, আই অ্যাম ক্রাইং নাও অ্যান্ড হ্যাভ বিন অল দ্য উইক। উনি প্রবেশ করেই শুরু করছেন যে অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে যে আমি কথা বলতে পারছি না একেবারেই, আমি কেঁদেই চলেছি, এখনও আমি কাঁদছি, গোটা সপ্তাহ ধরে আমি কেঁদে চলেছি। ইট ইজ নট অ্যালোন দিস মর্নিং স্যুট গুড মাস্টার্স কাদের বলছে, অডিয়েন্সকেই বলছে। যে এবার এটার অর্থ কী বলছে, এই যে স্যুটটা আমি পরে রয়েছি, যে পোশাকটা আমি পরে রয়েছি, এটার কালারটা কি, ব্ল্যাক। তাহলে এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার মধ্যে একটা কিছু বিষাদ রয়েছে, একটা যন্ত্রণা রয়েছে, সেটাই দেখাচ্ছে আমার এই পোশাকের কালারটা বা এই পোশাকটা। কিন্তু এটা তো বাইরের আবরণ, আমার যে বাইরের আবরণটা আমার দুঃখ শোকটাকে দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল যেটা আসল কষ্ট যেটা আমার, সেটা আই হ্যাভ দ্যাট উইদিন, সেই যে স্যাডনেসটা, ডেসপেয়ারটা, সেটা আমার ভিতরে রয়েছে। এবং সেই যে যন্ত্রণাটা রয়েছে আমার ভিতরে, যেটা বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র এই পোশাকের মাধ্যমে বাইরেরটা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরটা তো দেখতে পাচ্ছেন না। ফর হুইচ দেয়ার আর নো প্লাস্টার্স, এখানে প্লাস্টার্স মানে হচ্ছে অয়েন্টমেন্ট, মানে তুমি বলতে পারো ওষুধ, মেডিসিন বা মলম কোনো। তাহলে সেই ভিতরটা যে আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই যে যন্ত্রণাটা, সেটাকে আমি দেখাতে পাচ্ছি না, সেটাকে রিপেয়ার করার মতন কোনো রকমের মেডিসিনও নেই। তাহলে দেখো এই যে লাইনটা, ইট ইজ নট অ্যালোন দিস মর্নিং স্যুট, এইটা কিন্তু তোমরা একটু নোট করো সবাই, এটা নেওয়া হয়েছে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, তোমাকে দিয়ে দেবে এই উক্তিটা, দিয়ে বলবে এটার অ্যালিউশনটা কোথায় রয়েছে, মানে এটা কোথায় পাওয়া যায়, লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো এটা হ্যামলেট থেকে নেওয়া হয়েছে, হ্যামলেটের অ্যাক্ট 1 সিন 2। তো এটা একটু নোট করবে তোমরা, হ্যামলেটের অ্যাক্ট 1 সিন 2 থেকে নেওয়া হয়েছে। এবং সাথে সাথে মনে রাখবে স্পিকারটাকে, স্পিকার হচ্ছে স্বয়ং হ্যামলেট, হ্যামলেট হচ্ছেন স্বয়ং স্পিকার এর, ঠিক আছে। তাহলে হ্যামলেটের অ্যাক্ট 1 সিন 2, হ্যামলেট বলছিলেন, এই যে লাইনটা, এটা হ্যামলেটই বলেছে। তো একটু লাইনটা আলাদা রয়েছে, সেখান থেকেই নেওয়া হয়েছে, এই জায়গাটা গোল্ডস্মিথ ওখান থেকেই নিয়েছেন। বেশ, নেক্সট দেখো, প্রে উড ইউ নো দ্য রিজন হোয়াই আই এম ক্রাইং, তাহলে আপনারা কি জানতে চান যে কেন আমি কাঁদছি? দ্য কমিক মিউজ, ক্যাপিটাল লেটারে, লং সিক ইজ নাও আ ডাইং। দেখো কমিক মিউজের এখানে একটা প্রসঙ্গ আসছে। কমিক মিউজকে তোমাদের আমি বলেছিলাম, লুসি পোয়েমসের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে 9 জন মিউজ রয়েছে, 9 জন সিস্টার, 9 সিস্টার্স, যারা সবাই জিউসের মেয়ে। তো এই যে 9 জন সিস্টার, এরা এক একটা ফিল্ডকে অকুপাই করে রয়েছে বা এক একটা ফিল্ডকে এরা ইনফ্লুয়েন্স করে। তো যে কমেডিকে নিয়ন্ত্রণ করে, কমেডির যে মিউজ, তার নাম হচ্ছে থ্যালিয়া। এই নামটাও তোমরা একটু মনে রাখবে।
তাহলে কমিক মিউজ যে, অর্থাৎ যে কমেডিকে নিয়ন্ত্রণ করছে তার নাম হচ্ছে থ্যালিয়া। সেই কমিক মিউজ বলছে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে, এখন তো সে একদম মরণাপন্ন। তো এটা কেন বলছে, এর প্রেক্ষাপটটা কি, এটা আমি আগের ভিডিওয় খুব ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম যে কমেডি বা শেক্সপিয়ারিয়ান কমেডি, যেটাকে পিওর কমেডি বলা হয়, পিওর কমেডির যে মূল স্পিরিট সেটা কি, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট, মানুষকে আনন্দ দেয়া, মানুষকে হাসানো, লাফটার। কিন্তু সেই জিনিসটাই সেন্টিমেন্টাল কমেডির থেকে হারিয়ে গিয়েছিল। নামটা ছিল কমেডি, কিন্তু মানুষ হাসতে হাসতে নয়, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল থিয়েটার দেখার পর, কমেডি দেখার পর। তো সেই কারণেই বলতে চাইছে যে বর্তমান সময়ে কমেডির যে হাল, সেখানে কমেডির যে মিউজ থ্যালিয়া, সেই কমিক মিউজ মরতে বসেছে, অর্থাৎ কমেডি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে থিয়েটার থেকে। এইটাই হচ্ছে বলার লক্ষ্য এখানে। নেক্সট দেখো, অ্যান্ড ইফ শি গোজ, আর তিনি যদি মারা যান, মাই টিয়ার্স উইল নেভার স্টপ, তাহলে আমার কিন্তু চোখের জল আর বাদ মানবে না। ঠিক আছে, ফর অ্যাজ এ প্লেয়ার আই কান্ট স্কুইজ আউট ওয়ান ড্রপ। আচ্ছা, স্কুইজ আউট ওয়ান ড্রপ মানে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ অ্যান অ্যাক্টার, আমি কারুর চোখ থেকে এক ফোঁটা জলও বার করতে পারি না বা পারবো না। তার মানে অ্যাকচুয়ালি ইনি যেটা বলতে চাইছেন, যে মিস্টার উডওয়ার্ড, ইনি নিজে একজন অ্যাক্টার ছিলেন, সেই সময় অভিনয় করতেন, এবং তিনি নিজে কি অ্যাক্টার ছিলেন, কমিক অ্যাক্টার ছিলেন। তিনি কমেডিতে অভিনয় করতেন এবং কমিক চরিত্রে অভিনয় করতেন। এবার ইনি বলছেন যদি কমেডি নষ্ট হয়ে যায়, কমেডি যদি ধ্বংস হয়ে যায়, কমেডি যদি আর না হয়, তাহলে কি আসবে, ট্র্যাজেডি আসবে। আর এনাকে ট্র্যাজিক কোনো চরিত্রে অভিনয় করতে হবে, আর ট্র্যাজিক চরিত্রে অভিনয় করলে কী হয়, মানুষকে কাঁদানো হয়, ট্র্যাজেডিতে মানুষ কাঁদে। তো ইনি বলতে চাইছেন আমার যে ক্যারেক্টারিস্টিক্স, আমার যে ক্ষমতা, সেটা হচ্ছে কমেডি করা, মানুষকে হাসানো। কিন্তু যদি কমেডি শেষ হয়ে যায়, আমাকে ট্র্যাজেডিতে অভিনয় করতে হবে, কিন্তু আমার সে ক্ষমতাই নেই যে আমি এমনভাবে অভিনয় করব ট্র্যাজেডিতে যে মানুষের চোখ থেকে জল পড়বে। এটাই বলতে চাইছে যে তাহলে কি হয়ে যাবে, তাহলে দেখো কি বলেছে, আই অ্যাম আনডান, তাহলে তো আমি শেষ, আমার আর কিছু করার নেই, কারণ ওই ট্র্যাজিক চরিত্রে তো আমি অভিনয় করতে পারবো না, আমাকে তো কমেডিই করতে হবে। তারপরে কি বলছে দেখো, দ্যাটস অল শ্যাল লুজ মাই ব্রেড, তাহলে আমার পেটে আর ভাত জুটবে না, মানে রুজি রুটি শেষ আমার, অর্থাৎ আসবে কোথা থেকে, ওনার ইনকাম কি করে হবে। আই উড রাদার, বাট দ্যাটস নাথিং, লুজ মাই হেড, আর এভাবেই যদি চলতে থাকে আমি কিন্তু আস্তে আস্তে পাগল হয়ে যাব। হোয়েন দ্য সুইট মেড ইজ লেড আপন দ্য বিয়ার। আচ্ছা, বিয়ার কি, বিয়ার হচ্ছে যে তোমার টুমটা হয়, যেখানে ডেড বডি রাখা হয়, টুম, তার নিচের যে পাটাতনটা, যে অংশটা, সেটাকে বলা হয় বিয়ার। তো এখানে কি বলছে যে সুইট মেড, আচ্ছা এই সুইট মেডটাকে এখানে নোট করো। সুইট মেড হচ্ছে কমিক মিউজ, যে কমেডির যে মিউজের কথা আমি তোমাদের বললাম, সেই মিউজের কথা বলা হচ্ছে এখানে সুইট মেড, বা যদি আমরা বলি ইনডাইরেক্টলি এখানে কমেডির কথাই বলা হচ্ছে সুইট মেড বলতে। ওকে, তো এটা নোট করে নাও যে সুইট মেড মানে হচ্ছে কমিক মিউজ বা ইনডাইরেক্টলি কমেডি। তাহলে সেই সুইট মেড বা মিউজ সে এখন কোথায় রয়েছে, সে এখন মরণাপন্ন। তো কি বলছে এখানে দেখো, শাটার মানে সে তার শেষ শয্যায় শুয়ে রয়েছে। শাটার অ্যান্ড আই শ্যাল বি চিপ মোর্নার্স হিয়ার। এই শাটারকে, শাটার হচ্ছে তোমাদের আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম এডওয়ার্ড নেট শাটার। এই যে ক্যারেক্টারটা, ইনি একজন অভিনেতা, তোমার ওই কভেন্ট গার্ডেন থিয়েটারের একজন অ্যাক্টার ইনি, যিনি সি স্টুপস টু কঙ্কারে মিস্টার হার্ড ক্যাসেলের ভূমিকায় অভিনয় করেছিলেন, তার কথা বলছে। তো এই যে শাটারের কথা বলা হচ্ছে, এও একজন কমেডির একজন অ্যাক্টার, কমিক চরিত্রে অভিনয় করেন। আর আই মানে এখানে কার কথা হচ্ছে, মিস্টার উডওয়ার্ড। বলছে আমরা দুজনে কি করব, শ্যাল বি চিপ মোর্নার্স হিয়ার, আমরাই সব থেকে বেশি দুঃখ প্রকাশ করব এখানে যদি সে মারা যায়। কার কথা বলছে, কমেডি, অর্থাৎ কমেডি যদি আস্তে আস্তে অন্ধকারে চলে যায়, কমেডি যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের দুজনের দুঃখের অন্ত থাকবে না। টু হার এ মকিশ ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রেড হু ডিলস ইন সেন্টিমেন্টালস উইল সাকসিড। আর যখন কমেডি ধ্বংস হয়ে যাবে, কমেডি শেষ হয়ে যাবে, তার জায়গায় রাজত্ব করবে কে, সেন্টিমেন্টাল কমেডির কথা আসছে। আর তাকে দেখো কি কঠিন ভাষায় এখানে তার বিরোধিতা করা হচ্ছে, তার এগেনস্টে বলা হচ্ছে। তাকে কি বলা হয়েছে, এ মকিশ ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রেড। ভয়ঙ্কর কথা। মকিশ মানে হচ্ছে ওয়ার্থলেস বলতে পারো, নিরর্থক, যার কোনো অর্থ নেই। ড্র্যাব শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে প্রস্টিটিউট।
তাহলে এক ওয়ার্থলেস প্রস্টিটিউট বলা হচ্ছে এই সেন্টিমেন্টাল কমেডিকে। এবং কেমন আবার সে স্পুরিয়াস ব্রিড, যার বংশ সেটা হচ্ছে স্পুরিয়াস মানে মিক্স, সে রাজত্ব করবে এই পিওর কমেডির জায়গায় সেন্টিমেন্টাল কমেডি। যদি কমেডি পিওর কমেডি যদি ধ্বংস হয়ে যায় তাহলে শুধুমাত্র তোমার সেন্টিমেন্টাল কমেডি থাকবে। আর তাকে কি কদর্য ভাষায় তাকে ওখানে অপমান করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। তারপরে দেখো পুওর নেড অ্যান্ড আই, নেডকে ওই শাটার যে এডওয়ার্ড নেড শাটার যার নাম, তার কথা হচ্ছে পুওর নেড অ্যান্ড আই আর ডেড টু অল ইন্টেন্স। তাহলে এইবার যেটা বলতে চাইছে যে এখন তো আর আমাদের আর দুঃখের সীমা নেই, আমরা তো শেষ হয়ে গেছি বলা যেতে পারে। উই ক্যান অ্যাজ সুন স্পিক গ্রিক অ্যাজ সেন্টিমেন্টস। সেন্টিমেন্টস মানে এখানে সেন্টিমেন্টাল কমেডির কথা হচ্ছে। সেন্টিমেন্টাল কমেডিতে যদি আমাদের অভিনয় করতে বলা হয় সেটা আমাদের পক্ষে গ্রিক বলার সমানই হবে। মানে এরা বলতে চাইছে এখন তো আর আমরা গ্রিক ভাষা শিখতে পারবো না, তেমন ভাবি এখন যদি আমাদের বলে যে পিওর কমেডি শেষ, তোমাদের এইবার শুধুমাত্র সেন্টিমেন্টাল কমেডিতে অভিনয় করতে হবে, তাহলে আমরা কিভাবে অভিনয় করব, সেটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না, এটাই বলতে চাইছি। তারপরে দেখো বোথ নার্ভাস গ্রোন টু কিপ আওয়ার স্পিরিটস আপ, উই নাও অ্যান্ড দেন টেক ডাউন এ হার্টি কাপ। আর যেহেতু আমরা এখন খুব নার্ভাস হয়ে গেছে এই কারণ কমিক মিউজ মরতে চলেছে, সেই জন্য আমরা খুব নার্ভাস, সে তার মৃত্যুসজ্জায়। তাহলে এরকম নার্ভাসনেস দূর করার জন্য মাঝে মধ্যে আমরা এখন একটু হার্টি কাপ মানে ওয়াইনের কাপে একটা করে চুমুক দিচ্ছি আমরা। হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করব? ইফ কমেডি ফরসেক আস, যদি কমেডি আমাদের ত্যাগ করে আমরা কি করব? দে উইল টার্ন আস আউট, তারা তো আমাদের তাড়িয়ে দেবে। এই দে মানে কাদের কথা বলা হচ্ছে? ওই তোমার বিভিন্ন থিয়েটারের যে ম্যানেজারদের, তাদের কথা বলা হচ্ছে, যাদের দয়ায় আমরা রয়েছি, যাদের এখানে আমরা কাজ করছি, যাদের জন্য আমাদের পেট চলছে, তারা তো আমাদের তাড়িয়ে। আর এই সেন্টিমেন্টাল কমেডিতে কী দেখানো হতো? মরালিটি দেখানো হতো। তাহলে সেই মরাল ক্যারেক্টারে অভিনয় করা আমাদের পক্ষে সম্ভব নয়, সেই জন্য তারা আমাদের তাড়িয়ে দেবে। তাহলে আমরা তো শেষ, আমাদের পেট কীভাবে চলবে? সেই জন্য তারা কি বলছে যে ইফ কমেডি ফরসেক আস, যদি কমেডি আমাদের ত্যাগ করে, দে উইল টার্ন আস আউট, তারা আমাদের বার করে দেবে, অ্যান্ড নো ওয়ান এলস উইল টেক আস, আর কেউ আমাদের নেবে না। বাট হোয়াই কান্ট আই বি মরাল? এবার তিনি একবার প্রশ্ন করছেন, আচ্ছা সত্যিই কি মানে মরাল কোনো ক্যারেক্টারে আমরা অভিনয় করতে পারবো না? নিজে প্রশ্ন করে দিয়ে বলছে লেট মি ট্রাই। আচ্ছা একবার দেখাই যাক না, একবার চেষ্টা করে দেখি যে কোনো একটা মরাল ক্যারেক্টারে আমি অভিনয় করতে পারি কিনা। এতদিন তো কমিক ক্যারেক্টারে অভিনয় করেছি, একটা মরাল ক্যারেক্টারে চেষ্টা করে দেখি একবার পারি কিনা, কারণ কমেডি তো মরতেই চলেছে, কমেডি তো শেষ হতেই চলেছে। মাই হার্ট দাস প্রেসিং ফিক্সড মাই ফেস অ্যান্ড আই, মানে একটা তোমার মরাল ক্যারেক্টার যেরকম হয়, তার মধ্যে কমিক ক্যারেক্টারের মধ্যে কী থাকে? তার যে অঙ্গভঙ্গি থাকে সেটা মানুষকে হাসানোর জন্য থাকে, তো খুব ফ্লিপ্যান্ট হয় ক্যারেক্টারটা। কিন্তু একটা মোরাল ক্যারেক্টার সে অত্যন্ত গ্রেভ হয়, তার মধ্যে যে গাম্ভীর্য থাকে সেটার তোমার অভিনয় করার জন্য সেই ক্যারেক্টারে সেই গাম্ভীর্য আনার চেষ্টা করছে, তার মুখের মধ্যে সেই কঠিন ভাবটা আনার চেষ্টা করছে তার চোখ মুখে দিয়ে। কি বলছে? উইথ এ সেন্টেন্সিয়াস লুক নাথিং মিনস ফেসেস আর ব্লকস ইন সেন্টিমেন্টাল সেন্স। তাহলে মুখটাই হচ্ছে আসল, ফেস যেটা সেটাকে একদম মানে জড় পদার্থের মতন কঠিন শক্ত করে ফেলতে হয় এই সিনগুলো করার জন্য, এই সেন্টিমেন্টাল সিনগুলো দিয়ে বলছে দেখো দাস আই বিগিন, এবার আমি শুরু করছি একটা স্পিচ বলতে, মানে একটা ডায়ালগ বলছে, যে নিজেই চেষ্টা করে দেখছে যে বলতে পারি কিনা, কোনো একটা মোরাল ক্যারেক্টার আমি অভিনয় করতে পারি কিনা, তাহলে হয়তো আমার পেটটা চলবে। দিয়ে কি বলছে দেখো, শুরু করেছে বলা, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স। শেক্সপিয়ার আসছে তো দেখো, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, প্লেজার সিম সুইট বাট প্রুভস এ গ্লাস অফ বিটার্স। ডিয়ার ফ্রেন্ডস, এই যে তোমার ডায়ালগ এগুলো নেওয়া হয়েছে শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে, তোমরা নোট করবে মার্চেন্ট অফ ভেনিসের লাইন এটা। অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, তাহলে যা কিছুই চকচক করে তা কিছু সেটাই সোনা নয়। প্লেজার সিম সুইট, আনন্দ যেটা, সুখ স্বাচ্ছন্দ্য প্রথম দিকে এটা তো খুব মিষ্টি লাগে, বাট প্রুভস এ গ্লাস অফ বিটার, কিন্তু শেষে গিয়ে এটা তেতো হয়ে যায়, এটা বিষের মতো লাগে। হোয়েন ইগনোরেন্স এন্টার্স ফলি ইজ অ্যাট হ্যান্ড, অজ্ঞানতা যখন প্রবেশ করে তার সাথে সাথে বোকামিকে নিয়েও আসে। তাহলে অজ্ঞানতা যখনই আসবে তার সাথে সাথে বোকামি আসবে, ফলি আসবে। লার্নিং ইজ বেটার ফার দ্যান হাউস অ্যান্ড ল্যান্ড, জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, এ সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে বিদ্যা, লার্নিং। লেট নট ইয়োর ভার্চু ট্রিপ, কখনোই যেন তোমার মধ্যে যে সততাটা রয়েছে, যে সত্যতা রয়েছে, যে ভার্চু তোমার মধ্যে রয়েছে, বিবেক যে রয়েছে, সেটা যেন কখনো টলমল না করে, ট্রিপ যেন না করে। হু ট্রিপস মে স্টাম্বল, কারণ যে টলমল করে সে অবশ্যই হোঁচট খেয়ে পড়বে।
অ্যান্ড ভার্চু ইজ নট ভার্চু ইফ সি স্টাম্বল, আর সততা বা ভার্চু যেটা সত্যতা বিবেক, সেটা যদি টলমলো করে, সেটা যদি স্টাম্বল করে, সেটা যদি পড়ে যায়, তাকে সততা বলাই যায় না। অর্থাৎ সততার কখনো পরাজয় ঘটে না, এটাই বলতে চাইছে। এটা বলার পর সে থেমে গেছে, দিয়ে নিজেই বলছে যে কতটা ভালোভাবে বলতে পারলাম, দিয়ে বলছে আই গিভ ইট আপ, আমার দ্বারা হবে না। মরালস ওন ডু ফর মি, না আমি মরাল ক্যারেক্টারে অভিনয় করতে পারবো না, আমার দ্বারা হবে না। টু মেক ইউ লাভ আই মাস্ট প্লে ট্র্যাজেডি, অবশেষে আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে আপনাদের হাসানোর জন্য, কারণ আমার কাজই আপনাদের হাসানোর জন্য আমাকে ট্র্যাজেডি করতে হবে। ওয়ান হোপ রিমেন্স, এটা মজা করে বলছে যে কিছুই করার নেই, তাহলে আপনাদের হাসানোর জন্য আমাকে দেখছি এবার ট্র্যাজেডিতে নামতে হবে। দিয়ে বলছে, ওনার মনে পড়ে গেছে হঠাৎ করে একটা কথা, কি বলছেন, ওয়ান হোপ রিমেন্স, আচ্ছা একটা আশার আলো দেখা যাচ্ছে। হিয়ারিং দ্য মেড ওয়াজ ইল, কে এই মেড, যাকে আগে দেখো বলা হয়েছিল তোমার এইখানে বলেছিল তাকে সুইট মেড, সেই মেডের কথা বলছে, অর্থাৎ কমিক মিউজের কথা বলছে। কি বলছে দেখো, হিয়ারিং দ্য মেড ওয়াজ ইল, এ ডক্টর কামস দিস নাইট টু শো হিজ স্কিল। এই যে কমিক মিউজ সে অসুস্থ হয়েছে শুনে একজন ডাক্তারবাবু এসেছেন, আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন তিনি, টু চিয়ার হার হার্ট। আচ্ছা এখানে এ ডক্টর কাকে বলা হয়েছে, যিনি আমাদের রাইটার স্যার অলিভার গোল্ডস্মিথ। আমি তোমাদের বলেছিলাম পার্সোনাল লাইফেও কিন্তু ইনি একজন মেডিকেল প্র্যাকটিশনার ছিলেন, ইনি 2 বছরের কোর্সও করেছিলেন মেডিসিনে। তাহলে এই যে ডক্টর গোল্ডস্মিথ, ইনি হাজির হয়ে যাচ্ছেন, টু চিয়ার হার হার্ট অ্যান্ড গিভ ইউর মাসেলস মোশন। চিয়ার হার হার্ট, এই হার্টটাকে এখানে কমেডির কথা বলছে, তাহলে তার হৃদয়টাকে একটু শক্ত করার জন্য, বা তাকে কারেজ দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য, বা বলতে পারি যে তাকে কিওর করার জন্য এবং আপনাদের হাসানোর জন্য তিনি আসছেন। হি, এখানে মাসেলস মোশন মানে এখানে যখন হাসি হয় তখন মাসেলগুলো কী হয়, একটা অ্যাক্টিভিটি তৈরি হয়, সেটাই বলছে যে আপনাদের হাসানোর জন্য এবং তাকে সুস্থ করার জন্য তিনি হাজির হচ্ছেন এখানে। হি ইন 5 ড্রটস, ড্রট মানে এখানে পোষণ বলতে পারো, বা 5টা তোমার বিন্দু বলতে পারো ওষুধের, যে পোষণ যেগুলো হয় লিকুইড একটা মেডিসিন, তার 5টা ফোঁটা, সেই 5 ফোঁটা তিনি তৈরি করেছেন এখানে তাকে বাঁচানোর জন্য, সেই ওষুধের 5টা ফোঁটা তিনি তৈরি করেছেন এখানে। এখানে 5 ড্রটস বলতে কাকে বোঝানো হয়েছে, আসলে 5 ড্রটস বলতে এখানে 5টা অ্যাক্ট, সি স্টুপস টু কঙ্কার, এই যে ড্রামাটা এটা 5টা অ্যাক্টে, তো এই 5টা অ্যাক্টকেই বলা হচ্ছে এক একটা ড্রট, অর্থাৎ মেডিসিনের যে লিকুইড মেডিসিন তার এক একটা বিন্দু, তার এক একটা ফোঁটা তিনি তৈরি করেছেন। প্রেজেন্টস এ পোশন অ্যান্ড কাইন্ড অফ ম্যাজিক চার্ম ফর বি অ্যাসিওর্ড, ইফ ইউ উইল সোয়ালো ইট দ্য মেড ইজ কিওর্ড। তাহলে 5টা ফোঁটা তিনি বানিয়েছেন, যদি আপনারা সেগুলো গ্রহণ করেন, দেখো অসুস্থ হয়েছে কে, কমিক যে মিউজ, সে, তাকে ওষুধ দেওয়ার কথা, কিন্তু এখানে বলতে চাইছে যে আপনাদের জন্য তৈরি করা হয়েছে, যদি সেই ড্রটগুলো আপনারা যদি সেগুলোকে গ্রহণ করেন, আপনারা যদি সেগুলো পান করেন, তাহলেই একমাত্র কমিক মিউজ যে তিনি সুস্থ হয়ে উঠবেন। তাহলে কি বলছে দেখো, আপনাদের সোয়ালো করতে হবে, আপনাদের গিলে ফেলতে হবে এই মেডিসিনটা, তবেই সে সুস্থ হবে। তার মানে বলতে চাইছে অডিয়েন্স যদি প্রশংসা করে তবেই আবার কমেডি, যেটা পিওর ফর্ম কমেডির, সেটা আবার জেগে উঠবে, পুনর্জীবিত হবে সেটা। নেক্সট দেখো কি বলছে, বাট ডেসপারেট দ্য ডক্টর অ্যান্ড হার কেস ইজ ইফ ইউ রিজেক্ট দ্য ডোজ অ্যান্ড মেক রাই ফেসেস। কিন্তু ডাক্তার এবং কমেডি দুজনেই হতাশ হবেন যদি আপনারা এটা গ্রহণ না করে এটাকে রিজেক্ট করে দেন এবং মুখ বেঁকিয়ে নেন। এখানে রাই ফেস মানে মুখ বেঁকানো, অর্থাৎ যখন এই একটা পোষণ নেওয়া হয় ওষুধের, সেটা খুব বিশেষ করে একটু তেঁতো হয় লিকুইড মেডিসিনগুলো, তখন কি করা হয়, মুখ বেঁকায় পেশেন্টরা। তো সেটাই বলছে, যদি আপনারা মুখ বিকৃত করেন, রাই ফেস করেন এবং রিজেক্ট করে দেন এটাকে, মানে এই যে ড্রামাটা সি স্টুপস টু কঙ্কার, এটাকে যদি আপনারা রিজেক্ট করেন, কারণ তারা দেখতে অভ্যস্ত কি সেন্টিমেন্টাল কমেডি দেখতে অভ্যস্ত, তাই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি যখন আসবে তারা যদি রিজেক্ট করে এটাকে, আর প্রথমেই যদি রিজেকশান চলে আসে, তাহলে এরপরে আর কেউ সাহস করবে না আর এই ধরনের কমেডি বানানোর। সেটাই বলছে, যদি আপনারা রিজেক্ট করেন তাহলে ডাক্তার এবং সাথে সাথে যে কমিক মিউজ দুজনেই কিন্তু কি করবে, দুজনেই হতাশ হয়ে যাবে। This truth he boasts, will boast it while he lives. No poisonous drugs are mixed in what he gives. ভালো করে ভাবো, আমি তোমাদের বলেছিলাম যে কমেডি অফ ম্যানার্স যেটাকে
পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন অলিভার গোল্ডস্মিথ। সেই কমেডি অফ ম্যানার্সের একটা যেটা নেগেটিভ সাইড ছিল সেটা কি, সেখানে প্রচুর পরিমাণে ভালগারিটি, সেক্সুয়ালিটি, লাইসেন্সিয়াসনেস এইসব দেখানো হতো। উনি বলছেন যে উনি ক্লেম করছেন, অর্থাৎ গোল্ডস্মিথ ক্লেম করছে যে আমি যে কমেডি নিয়ে আসছি এটার মধ্যে লাভটার তো ভরপুর রয়েছে, এন্টারটেনমেন্ট ভরপুর রয়েছে, কিন্তু এর মধ্যে কমেডি অফ ম্যানার্সের যে নোংরামিগুলো, যে ভালগারিটি, সেটা এর মধ্যে নেই। তো এই ভালগারিটিটা কি বলা হচ্ছে এখানে সিম্বলের মাধ্যমে, পয়জনাস ড্রাগস, যে আমি যে লিকুইড মেডিসিনটা তৈরি করেছি এটার মধ্যে কোনো রকম পয়জনাস কিছু মেশানো নেই। এখানে পয়জনাস ড্রাগ বলতে ওই ভালগারিটি অফ কমেডি অফ ম্যানার্সের কথা হচ্ছে, যে আমি কমেডি অফ ম্যানার্সই তৈরি করছি, কমেডি বানাচ্ছি, পিওর কমেডি, কিন্তু তার মধ্যে কোনো ভালগারিটি নেই। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন, এটা আমি ক্লেম করছি। নেক্সট দেখো, শুড হি সাকসিড ইউ উইল গিভ হিম হিজ ডিগ্রি। আর যদি তিনি সফল হন, এই ডাক্তারবাবু যিনি আসছেন তার স্কিল দেখাতে, যদি তিনি সফল হন তার ডিগ্রি আপনারাই দেবেন। ইফ নট উইদিন হি উইল রিসিভ নো ফি, হি উইল রিসিভ টু ফি। আচ্ছা, ইফ নট উইদিন হি উইল রিসিভ টু ফি, এর মানে কি? এর মানে হচ্ছে যদি তিনি ব্যর্থ হন আপনাদের চোখে, তাহলে তার শাস্তি এটাই যে তিনি তার এই চিকিৎসার জন্য, তার এই স্কিল দেখানোর জন্য কোনো রকম ফি তিনি নেবেন না, অর্থাৎ তিনি বিনামূল্যে এই চিকিৎসাটা করবেন। তার মানে বুঝতে পারছো যে এখানে গোল্ডস্মিথ একটা ক্লেম করছে যদি এটা সফল না হয় তাহলে ম্যানেজারের কাছ থেকে তিনি তার পারিশ্রমিক নেবেন না এই কমেডিটার জন্য। তাহলে এত বড় ক্লেম একটা উনি করছেন এখানে। তারপরে কি বলছে দেখো, দ্য কলেজ ইউ, কাকে এখানে দ্য কলেজ বলা হচ্ছে? অর্থাৎ দ্য কলেজ অফ ডক্টরস, দ্য কলেজ অফ সার্জনস কাদের বলছে? অডিয়েন্সকে বলছে। অর্থাৎ অ্যাকচুয়ালি যারা মেডিকেল ডক্টর হয় তাদের সার্টিফিকেট কলেজ থেকে আসে, মেডিকেল কলেজ থেকে। এখানে বলছে যে এই যে ডক্টর, এনার সার্টিফিকেট দেবার মালিক আপনারাই হচ্ছেন সেই কলেজ, যারা তাকে সার্টিফিকেটটা দেবেন। মাস্ট হিজ প্রিটেনশনস ব্যাক, এখানে প্রিটেনশনস বলতে তার যে ক্লেমটা, তিনি যে ক্লেম করছেন এটাকে নিয়ে, সেই ক্লেমটাকে সাপোর্ট করার জন্য আপনারাই রয়েছেন এখানে। ব্যাক মানে সাপোর্ট, প্রিটেনশনস মানে হচ্ছে ক্লেম। তার ক্লেমটা কি? যে আমি যে কমেডি বানিয়েছি এটা পিওর কমেডি, এর মধ্যে কোনো রকম ভালগারিটি নেই, কোনো রকম লাইসেন্সিয়াসনেস, এই যে বিষয়টা, এটাকে সাপোর্ট করবেন আপনারা। প্রোনাউন্স হিম রেগুলার অর ডাব হিম কোয়াক। তাহলে বলছে হয় তাকে আপনারা একজন প্রপারলি কোয়ালিফাইড ডক্টর হিসেবে সার্টিফিকেট দিন, আর যদি সেটা না হয়, আপনারা যদি খুশি না হন এটা দেখে, তাহলে অবশ্যই তাকে আপনারা হাতুড়ে বলবেন। অর্থাৎ কোয়াক মানে হচ্ছে হাতুড়ে, যে একজন ফ্রড ডক্টর সেই। তাহলে এই সার্টিফিকেট আপনাদেরই দিতে হবে। তার জন্য আগে এই যে 5টা ড্রট তৈরি করা হয়েছে, এই 5টা ড্রটকে আপনারা সোয়ালো করবেন। তারপরে তিনি যে ক্লেমটা করেছিলেন এটা সোয়ালো করার পর আপনারা জবাব দেবেন যে তিনি সফল না তিনি ব্যর্থ। তাহলে তাকে আপনারা কি একজন সফল ডাক্তারের সার্টিফিকেট দেবেন, নাকি তাকে আপনারা হাতুড়ে বলে রিজেক্ট করবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে প্রোলগ। তাহলে এই প্রোলগের মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে সেটা তোমাদের আগের ভিডিওতেও কিছুটা বলেছিলাম। আজকে এখানে আরও পরিষ্কার হয়ে গেল। যারা প্রথম ভিডিওটা দেখে এসছো পার্ট 1, তাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি। কমেডি অফ ম্যানার্স যেটা ছিল সেখানে লাইসেন্সিয়াসনেস, ভালগারিটি ছিল, তার বিরুদ্ধে এসেছিল সেন্টিমেন্টাল কমেডি। সে তার সাথে নিয়ে এসেছিল কি? সাথে নিয়ে এসেছিল মরালিটি, ভ্যালু সিস্টেম, মিডিল ক্লাস পিপলদের। কিন্তু সেখানে যেটা ল্যাক করছিল সেটা হচ্ছে লাফটার, সেটা হচ্ছে কমেডির যে মূল স্পিরিট সেটাই সেখানে ছিল না, হিউমার সেখানে ছিল না। সেই কারণে তার বিরোধিতা করে আসছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, যে কমেডি অফ ম্যানার্সকে আবার জাগানোর চেষ্টা করছে, পিওর কমেডিকে জাগাতে চাইছে, কিন্তু কমেডি অফ ম্যানার্স থেকে সে ভালগারিটিটাকে বাদ দিতে চাইছে। সেইটাই এখানে বলছে যে একজন ডক্টর এসছেন কমিক মিউজকে বাঁচানোর জন্য। কমিক মিউজ যে তার নাম থ্যালিয়া, এখানে কমিক মিউজ মানে কমেডিকেই বোঝানো হচ্ছে। কমেডিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য স্যার স্যামুয়েল গোল্ডস্মিথ আসছেন এবং তিনি সি স্টুপস টু কঙ্কার এই 5টা অ্যাক্ট তিনি পরিবেশন করবেন আপনাদের সামনে। আপনারাই বিচার করবেন। এই যে ডাক্তারবাবু তার 5টা ড্রট আপনারা আগে সোয়ালো করুন, সেই 5টা ড্রট নিন, দিয়ে নিজেরা বিবেচনা করে দেখুন যে তাকে কি একজন কোয়ালিফাইড ডাক্তার বলা যায়, অর্থাৎ তিনি কি সফল একজন কমেডি রাইটার, নাকি তাকে আপনারা কোয়াক বলবেন, অর্থাৎ তাকে একজন হাতুড়ে ডাক্তার বলবেন, মানে রিজেক্ট করে দেবেন তাকে। আর যদি আপনারা রিজেক্ট করেন তাহলে সে তার ফিজ নেবে না, অর্থাৎ ম্যানেজারের কাছ থেকে তার যে পেমেন্ট সেটা সে নেবে না। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করে দেবো পড়তে, অ্যাক্ট 1 থেকে একদম শুরু করে দেবো আমরা।
অ্যাক্ট 1 সিন 1, অথবা আমরা একটা পোয়েম নিয়ে আসবো ওড টু অটাম। নেক্সট পোয়েম আমরা পড়বো ওড টু অটাম, আর না হলে আমরা অ্যাক্ট 1 সিন 1 পড়বো। তোমরাই বলবে যে কোনটা নেক্সট ক্লাসে তোমরা দেখতে চাইছো, ওড টু অটাম নাকি অ্যাক্ট 1 সিন 1 পড়তে চাইছো তোমরা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওগুলো, আর নতুন যারা এসছো সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।